নমস্কার বন্ধুরা, চলে এসেছি ডাব্লিউবিবি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে মূলত আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট 2 আলোচনা করব। এর আগের ভিডিওয় আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট 1 ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিও বলে দেওয়া হয়েছিল যে পার্ট 2 আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। তো আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট 2 আমরা আলোচনা করব। ক্লাস শুরুর আগে সকলকে রিকোয়েস্ট করব খাতা পেন নিয়ে সকলে বসে যাও। যেই কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো খাতায় সকলে নোট করবে। যে কোনো পরীক্ষা, রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার, যে কোনো পরীক্ষায় তুমি 2-3টে কোশ্চেন কমন পাবেই, এটা একদম 100% গ্যারান্টি। তো বন্ধুরা চলো আমরা আজকের ভিডিও শুরু করি। সকলকে বলছি, আবারও বলছি, খাতা পেন নিয়ে সকলে বসে যাও, ঠিক আছে? তো চলো আমরা আজকে শুরু করি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। আগের ভিডিওয় তোমরা দেখেছিলে যে এটা ধরো সমগ্র পৃথিবীর মিডল বরাবর একটা কাল্পনিক রেখা আছে যাকে বলা হয় নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আর একবার রিভাইজ করে দিচ্ছি, তার উপরে উত্তর বরাবর আছে 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আর নিচে বরাবর 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। এবার ভারতবর্ষ সমগ্র পৃথিবীর ঠিক কর্কটক্রান্তি রেখার যে লাইনটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় করে ভারতবর্ষ অবস্থিত। তো ভারতবর্ষের উপর দিয়ে তাহলে কোন রেখা গিয়েছে? সকলের খাতার মধ্যে লিখে নাও, ভারতবর্ষকে কর্কটক্রান্তি রেখা, যেটা ভারতবর্ষের এই রকম ভাগে ভাগ করেছে, 2 ভাগে বিভক্ত করেছে, ঠিক আছে? কর্কটক্রান্তি রেখা ভারতকে 2 ভাগে বিভক্ত করেছে। এই পর্যন্ত আমরা মূলত আলোচনা করেছিলাম। আরও অনেক কিছু কোশ্চেন আগের ভিডিও আলোচনা করা হয়েছিল। যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা আগের ভিডিওটা দেখো, তারপরে দ্বিতীয় পার্ট 2টা দেখবে, নইলে কিন্তু তোমরা কিছু বুঝবে না, ঠিক আছে? তো দেখো, ভারতবর্ষের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছিল? ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছিল, ঠিক আছে? এগুলো আলোচনা হয়েছিল। আজকে আমরা মূলত আলোচনা করব যে ভারতের মানে উপকূল রেখা কয়টি রাজ্যের সঙ্গে যুক্ত আছে, বা উপকূল রেখার সীমানা কয়টি রাজ্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এটা করানো হয়নি আগের ভিডিওয়। তো প্রথম হচ্ছে গুজরাট, তারপরে হচ্ছে তোমার মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা রাজ্যের উপর দিয়ে তোমার উপকূল রেখা মানে স্পর্শ করেছে, 9টা রাজ্য। এবার দেখো, পরীক্ষার মধ্যে কোশ্চেন তোমার দিতেই পারে যে উপকূল রেখা কোন রাজ্যের উপকূল রেখা সর্ববৃহৎ বা বৃহত্তম উপকূল রেখা কোন রাজ্যে। যদি পরীক্ষায় এই রকম প্রশ্ন দেয় যে বৃহত্তম উপকূল রেখা কোন রাজ্যে, তখন তোমরা সঠিক উত্তর করবে কি? গুজরাটের উপকূল রেখা সব থেকে বড়। আবার দেখা যাচ্ছে বড়টা না দিয়ে ছোটটাও দিতে পারে, যে ভারতবর্ষের উপকূল রেখা সব থেকে কোন রাজ্যে কম, তখন সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। এগুলো খাতার মধ্যে অবশ্যই নোট করে নাও, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি কিছু ইম্পর্টেন্ট লাইন মানে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিও বলা হয়েছিল যে ভারতবর্ষের মানে প্রতিবেশী দেশের সংখ্যা টোটাল 9, জলভাগে 2, স্থলভাগে 7, টোটালি 9। এবার এই যে স্থলভাগে ভারত আর পাকিস্তানকে যে বিভক্ত করেছে, এই যে লাইনটার নাম কি, ঠিক আছে? তারপর এই যে ভারত আর পাকিস্তানকে যে বিভক্ত করেছে, এই যে এই পোরশনটুকু, এখান থেকে এইটুকু, এই জায়গাটার নাম কি? ভারত আর চীনের মধ্যে যে সীমারেখা তার নাম কি? ভারত আর বাংলাদেশের সীমারেখা তার নাম কি? ভারত মিয়ানমার তার নাম কি? আমরা এইটা আলোচনা করব। সকলে খাতা পেনে নোট করো, ঠিক আছে? প্রথমে চলে আসি, ভারত পাকিস্তানকে যে রেখাটি বিভাজন করেছে সেটি হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই যে এই লাইনটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারত পাকিস্তানকে বিভক্ত করেছে। তারপরে আমরা চলে আসি
যে ভারত এবং আফগানিস্তানকে যে লাইনটা দ্বারা বিভক্ত করা হয়েছে, দুই ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে ডুরান্ড লাইন। কি? ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন ভারত আর আফগানিস্তানকে বিভক্ত করেছে। ভারত আর চীনকে বিভক্ত করা হয়েছে দুটো, মানে LOAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর একটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এই দুটো মুখস্থ করবে, ম্যাকমোহন লাইন আর LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। দেখবে পরীক্ষার মধ্যে দিতে পারে যে LAC কোন দুটি দেশকে বিভক্ত করেছে, তখন সঠিক উত্তর হবে ভারত এবং চীন। বা LAC না দিয়ে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে, ভারত এবং চীন। এই যে ভারত আর পাকিস্তানকে মানে কোন মানে বর্ডার, মানে যে বর্ডারটা বিভক্ত করছে তার নাম কি? র্যাডক্লিফ লাইন। আরও একটা আছে LOC লাইন অফ কন্ট্রোল। যে ভারত আর চীনের যেমন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ভারত পাকিস্তানের আর একটা আছে যেটা হচ্ছে LOC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তারপরে দেখো এই যে পশ্চিমবঙ্গ, এই জায়গাটা হলো পশ্চিমবঙ্গ অবস্থিত, আর এই যে এটা হচ্ছে বাংলাদেশ। টিক চিহ্নর মাধ্যম দিয়ে বাংলাদেশটা দেখানো হয়েছে। এবার বাংলাদেশের এখানে কোচবিহারের এখানে একটা বর্ডার লাইন আছে যার নাম হচ্ছে 3 বিঘা করিডর। এইটা বন্ধুরা ভালো করে মুখস্থ করে নেবে, খাতায় প্লাস লিখে নেবে যে ভারত এবং বাংলাদেশকে বিভাজনকারী মানে এই কোচবিহারের মধ্যে অবস্থিত 3 বিঘা করিডর। কি নাম? 3 বিঘা করিডর। এইটা অনেক পরীক্ষায় এসছে, বারবার এসেছে, আবারও আসবে। যে 3 বিঘা করিডর যদি আসে যে কোন দেশকে বিভক্ত করেছে ভারতের সঙ্গে, ভারত থেকে কোন দেশকে বিভক্ত করেছে, তখন হবে বাংলাদেশ। যদি আবার বলে যে 3 বিঘা করিডর কোন জেলায় অবস্থিত, তখন হবে কুচবিহার জেলায়। তারপর চলে আসি মায়ানমার। ভারতের সঙ্গে মায়ানমারের যে সীমারেখা যে বন্টন হয়েছে তার নাম হচ্ছে 37তম প্যারালাল। 37তম প্যারালাল, ঠিক আছে। আর ভারত পাকিস্তানের মধ্যে সব থেকে বেশি আছে, 4টে আছে, র্যাডক্লিফ লাইন, LOC 24তম প্যারালাল আর 28তম প্যারালাল, ঠিক আছে। আর 37তম হচ্ছে মায়ানমার আর ভারত। আর শ্রীলঙ্কার মধ্যে এখান দিয়ে একটা মানে প্রণালী আছে যাকে পক প্রণালী বলা হয়। এই পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে দুই ভাগে বিভক্ত করেছে, ঠিক আছে। আর এই যে এখানে মালদ্বীপ আছে, আর এই যে ভারত এখানে এখানে লাক্ষাদ্বীপ আছে, আর তার নিচে এখানে আছে তোমার মালদ্বীপ। আর এই যে মানে মালদ্বীপ আর ভারতকে বিভক্ত করেছে 8° চ্যানেল, ঠিক আছে। এইগুলো ভালো করে মানে যেগুলো বললাম প্লাস যেগুলো লিখে দিলাম সেগুলো তোমরাও খাতায় লিখে নেবে। এগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরবর্তী আমরা চলে আসছি যে ভারতবর্ষের কিছু বৃহত্তম রাজ্য, কিছু ক্ষুদ্রতম রাজ্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি যে দিয়েছে যে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের হিসেবে, ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের হিসেবে, জনসংখ্যায় বৃহত্তম কোনটা, জনসংখ্যায় মানে সব থেকে কম কোন রাজ্যের জনঘনত্ব কম, এগুলি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আসি যে ভারতের রাজ্যগুলি হচ্ছে টোটাল 28টি রাজ্য। বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি, ঠিক আছে। তো এই যে 28টি রাজ্যের মধ্যে ভারতের আয়তনে সব থেকে বৃহত্তম হচ্ছে রাজস্থান। এবার রাজস্থান যদি আয়তনে সব থেকে বড় হয় তাহলে আয়তনে সব থেকে ছোট কি হবে? সব থেকে ছোট আয়তনে হবে গোয়া, যেটা ভারতবর্ষের এই জায়গাটায় অবস্থিত। গোয়া এই জায়গাটায় অবস্থিত। গোয়া হচ্ছে সব থেকে ছোট আয়তনে, আর বৃহত্তম হচ্ছে রাজস্থান, যেটা ভারতবর্ষের এই জায়গাটায় করে অবস্থিত। তাহলে বৃহত্তম রাজ্য রাজস্থান আয়তনে, আর আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া, ঠিক আছে। এরপরে জনসংখ্যায় বৃহত্তম। তো বন্ধুরা জনসংখ্যায় বৃহত্তম যদি বলে তখন হবে ইউপি, যেটা এই জায়গায় অবস্থিত। ইউপি জনসংখ্যায় বললে ইউপি, আর আয়তনে বললে রাজস্থান, ঠিক আছে। এবার জনসংখ্যায় বৃহত্তম ইউপি পেয়ে গেলাম। এবার জনসংখ্যায়
ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হবে সিকিম, এটা এই জায়গায় অবস্থিত সিকিম। ঠিক আছে, জনসংখ্যায় কম হচ্ছে সিকিম। এরপরে চলে আসি জনঘনত্ব। ঘনত্বটা কি জিনিস? দেখো আমি দুটো গোল আঁকলাম, ধরে নাও এগুলো হচ্ছে এক একটা রাজ্য। এবার দেখো এই ডটগুলো ধরে নাও এক একটা মানুষ। ঠিক আছে, এটা ছোট রাজ্য কিন্তু এর মধ্যে মানুষ অনেকগুলো আছে, আর এটা বড় রাজ্য কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে অল্প মানুষ আছে। তাহলে বৃহত্তম কিন্তু হবে এইটা, এটাকে বলে জনঘনত্ব। তো যদি কোশ্চেন দিয়ে দেয় যে জনঘনত্বের দিক থেকে ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি, ঘনত্ব যখন বলে দেবে তখন হয়ে যাবে বিহার, যেটা এই জায়গায় অবস্থিত বিহার। বিহার। এবার জনঘনত্বের দিক থেকে ক্ষুদ্রতম যখন বলবে তখন হবে অরুণাচল, এখানে অবস্থিত। অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কতগুলো প্রশ্ন পেলাম, আয়তনে, জনসংখ্যায় এবং জনঘনত্বের দিক থেকে। ঠিক আছে, আয়তনে বড়, আয়তনে ছোট, জনসংখ্যায় বৃহত্তম, জনসংখ্যায় ক্ষুদ্রতম। ঠিক আছে, তারপর তোমার জনঘনত্বের দিক থেকে বৃহত্তম এবং জনঘনত্বের দিক থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো সকলে ভালো করে দেখতে থাকবে। ঠিক আছে, তারপর তোমাদেরকে যে একটু আগে আমরা বলে দিলাম যে উপকূল রেখা কয়টি রাজ্যকে স্পর্শ করেছে। এই যে কোশ্চেনগুলো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করলাম, এই ভিডিওগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আর দুটো তিনটে কোশ্চেন আমি অনলাইনার হিসেবে আলোচনা করছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। ঠিক আছে, এই যে আমরা রাজ্য আলোচনা করলাম, ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে জেলা, যে আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোনটি, তখন হয়ে যাবে গুজরাটের কচ্ছ। গুজরাটের কচ্ছ জেলা ঠিক এই জায়গাটায় অবস্থিত। ঠিক আছে, এবার এটা হচ্ছে আয়তনে বৃহত্তম জেলা, আর আয়তনে ক্ষুদ্রতম জেলা কি হবে? পন্ডিচেরির মাহে। পন্ডিচেরির মাহে। যখন বলবে আয়তনে ক্ষুদ্রতম জেলা তখন হবে মাহে, আর আয়তনে বৃহত্তম জেলা এটা হচ্ছে গুজরাটের কচ্ছ। আর একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জনঘনত্বের দিক থেকে ভারতবর্ষের কোন জেলা সর্ববৃহত্তম? এই কোশ্চেনটা অনেকেরই অজানা। ঠিক আছে, এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইয়ের থানে। মুম্বাইয়ের থানে, এটা হচ্ছে জনঘনত্বের দিক থেকে বৃহত্তম জেলা ভারতবর্ষের। আর ভারতবর্ষের ভারতবর্ষের আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, ভারতবর্ষের আয়তনে সব থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে। ঠিক আছে, আজকের মতন ভিডিও বন্ধুরা এখানেই শেষ। আর যেগুলো করালাম এগুলো ভালো করে পড়ো, এগুলো খাতার মধ্যে অবশ্যই লিখে নাও। আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, এর পরবর্তী দিনে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতন এইখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।